আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটা কোরিয়ান কমেডি ফ্যান্টাসি থ্রিলার সিরিজ এক্সপ্লেনেশন শুরু করতে যাচ্ছি, যেটার নাম আনলক মাই বস, যেটা 2022 সালে কোরিয়ায় টিভিং নামে একটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। আর এটার এমআইডিবি রেটিং হচ্ছে 7.3। তো বুঝতেই পারছো সিরিজটি আসলে কত ভালো হয়েছে। তো সিরিজটা হচ্ছে ঠিক এইরকম। সিলভার লাইনিং কোম্পানির প্রেসিডেন্ট কিম সিউন জু এক রাতে তার মেয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় তার সাথে এমন একটা ঘটনা ঘটে যেটার দ্বারা সে তার ফোনে ট্র্যাপ হয়ে যায়। মানে সে ফোনের মাধ্যমে কথা বলতে পারছে, তার মতো চিন্তা করতে পারছে। কিন্তু সমস্যা হলো গত রাতের পর তার জীবনে কি কি ঘটেছে তার কিছুই তার মনে নেই। কিভাবে সে ফোনে এলো তার কিছুই সে জানে না। এরপর ঘটনাক্রমে এই ফোনটি একটা পাহাড়ে পার্কিন সক নামে এক ছেলে খুঁজে পায়। তখন সিয়নজু তার আসল ঘটনা খুঁজে বের করার জন্য এই পার্কিন সককে তার জায়গায় সিলভার লাইনিং কোম্পানির প্রেসিডেন্ট বানায় এবং তাকে বলে কাউকে না জানিয়ে কিভাবে তিনি ফোনের ভেতর ট্র্যাপ হলো সেটা খুঁজে বের করতে। এরপর পার্কিন সক প্রেসিডেন্ট কিভাবে ট্র্যাপ হলো সেটা খুঁজে বের করে, আর এই নিয়ে গল্পটা আগায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। আর যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। শুরুতে আমরা সিলভার লাইনিং কোম্পানির প্রেসিডেন্ট কিম সিয়ন জুকে দেখতে পাই, যে কিনা তার কোম্পানির তৈরি লাইনিং বিয়ার গগলস লঞ্চ করেছে, যেটার দ্বারা কোনো কাল্পনিক গল্প বাস্তবে অনুভব করতে পারবে এবং সে নিজে এখানে একটা চরিত্রে অংশ নিতে পারবে। আসলে সিলভার লাইনিং কোম্পানি হচ্ছে একটা এআই কোম্পানি, যারা এআই এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে। এই বিয়ার গগলসও তেমনই একটা এআই প্রোডাক্ট। যাই হোক, এরপরে সিনে আমরা এই সিরিজের প্রধান চরিত্র পার্কিনসককে দেখতে পাই। সে একটা মাস্কট পরে বাচ্চাদের পার্টিতে পারফর্ম করছিল। পার্কিনসকের বয়স 29 বছর, কিন্তু তা সত্ত্বেও সে এখন পর্যন্ত কোনো পার্মানেন্ট চাকরি পাচ্ছিল না, তাই সে এমন পার্ট টাইম জব করছে। সে গত 5 বছর যাবৎ বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো চাকরিতে সে জয়েন দিতে পারেনি। যাই হোক, এরপরে আমরা দেখি সিলভার লাইনিং কোম্পানির প্রেসিডেন্ট কিম সিয়ন জু তার অফিসে আসে। এরপর তার ডেস্কে এসে তার ফোন কম্পিউটার সিস্টেমের সাথে কানেক্ট করে। আসলে তিনি একটা নতুন এআই সিস্টেম চালু করতে চাচ্ছে, যার নাম বারো, মানে বর্তমান সময়ের চ্যাট জিপিটি জেমিনির মতো আর কি। যাই হোক, তখন তিনি বারোর কাছে আজকে সারাদিনের শিডিউল জানতে চাই। তখন বারো এক এক করে সারাদিনের কোন কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা বলে দেয়। বারো হচ্ছে চ্যাট জিপিটি থেকে একটু আপডেট, যেটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজও করতে পারি। এরপর সিয়নজু তার পার্সোনাল সেক্রেটারিকে মজা করে বলে, দেখো এভাবে যদি চলতে থাকে কিছুদিন পর পার্সোনাল সেক্রেটারির কোনো দরকারই হবে না। তাই তোমাকে বলছি, আমি তোমাকে বের করে দেওয়ার আগে তুমি একটা চাকরি খুঁজে বের করো। বসের কাছ থেকে এমন কথা শুনে পার্সোনাল সেক্রেটারি বলে ওঠে, আজই আমি এই স্যার ডিপার্টমেন্টের সাথে কথা বলে রিজাইন লেটার দিয়ে দিব। তখন কিম সিয়নজু অবাক হয়ে বলে, আমি তো তোমার সাথে মজা করেছি, তোমার কি সেটা ভালো লাগেনি? তখন সেক্রেটারি সোজাসুজি উত্তর দেয়, না। তখন প্রেসিডেন্ট বলে, মাঝে মাঝে আমার মনে হয় তুমি এআই এর থেকে বেশি রোবোটিক। এই পার্সোনাল সেক্রেটারির নাম জাং সিয়ন, সেই গল্পের একটা গুরুত্বপূর্ণ চরিত্র। যাই হোক, এরপরের সিনে আমরা জানতে পারি পার্কিনসকের আগামীকালকে সিলভার লাইনিং কোম্পানিতে তার একটা ইন্টারভিউ রয়েছে। পার্ক তার বন্ধুকে বলছিল, এবার দেখিস আমি কিভাবে ইন্টারভিউ পাশ করি, একদম আগুন লাগিয়ে দিব। এটা শুনে তার বন্ধু তাকে নিয়ে উপহাস করে। আসলে এর আগে ইনসক আরও ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোনোটিতেই টিকতে পারেনি। আর এদিকে প্রেসিডেন্ট সিয়নজু তার বাসায় যায়। তখন আমরা দেখি তার একটা ছোট মেয়ে রয়েছে, যার নাম মিনহা। মিনার মা ছোটবেলায় মারা যায়, কিন্তু সিয়নজু আর বিয়ে করেনি, তার মেয়েকে খুব আদর করে বড় করে। মিনা তার বাবাকে বাসা আসতে দেখে দৌড়ে তার কাছে আসে, এসে তার কাছে স্নো হোয়াইটের কাহিনী শুনতে চায়। কিন্তু সিয়নজু একটা জরুরি কাজে ব্যস্ত ছিল, তাই মিনাকে বলে, আমি আজকে ব্যস্ত আছি, আজকে শোনাতে পারবো না। তখন তিনি এক কেয়ারটেকারকে বিয়ার সেট লাগিয়ে স্নো হোয়াইটের কাহিনী দেখানোর জন্য বলে, কিন্তু মিনা বলে, আমার বাবার মুখ থেকে শুনতে খুব বেশি ভালো লাগে। আর একথা বলে সে এখান থেকে চলে যায়। এরপর সিয়নজু তার রিডিং রুমে তার কাজে চলে যায়। তখন আমরা তার হাতে একটা গুরুত্বপূর্ণ ফাইল দেখতে পাই, আর এই ফাইলটা সে একটা লকারে রাখতে যাবে। ঠিক সেই মুহূর্তে তার রুমে বাসার কেয়ারটেকার আসে। সে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে, তখন প্রেসিডেন্ট না করে দেয়। এরপর যখন সিয়নজু ফাইলটা লকারে রাখে, সেই জিনিসটা ওই কেয়ারটেকার খেয়াল করে। যাই হোক, এরপরে সিনে আমরা দেখি পার্কিনসক সিলভার লাইনিং কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। সে যখন ইন্টারভিউর জন্য ওয়েট করছিল, তখন তার মা কল দেয়। মার সাথে কথা বলার জন্য সে বাইরে যায়। কথা শেষে পিছনে ফিরতেই তার সাথে সিয়নজুর পার্সোনাল সেক্রেটারি সিয়নের সাথে ধাক্কা খায়। সিয়নের হাতে কফি ছিল, ধাক্কা লেগে ইনসকের গায়ে কফি লেগে সাদা শার্টটি নষ্ট হয়ে যায়। পেছন ফিরে তাকাতেই সে সিয়নকে দেখে। সিয়নকে দেখে ইনসকের ভালো লেগে যায়, কিন্তু তা সত্ত্বেও সে সিয়নকে বলে, দেখে চলতে পারো না, আধা ঘন্টা পর আমার ইন্টারভিউ, এই অবস্থায় আমি কিভাবে ইন্টারভিউ দিব? এরপর সিয়ন ইনসককে নিয়ে ওয়াশরুমে যায়। সেখানে সিয়নের শার্ট ইনসকের সাথে এক্সচেঞ্জ করে। সিয়ন উনসককে তার শার্টটা দিয়ে এবং উনসকের কাছ থেকে ময়লা শার্ট নিয়ে কিছু না বলেই ওখান থেকে চলে আসে। যাই হোক, এরপর পার্কিনসক ইন্টারভিউ দিতে যায়। তখন ওইখানের এইচআর ডিপার্টমেন্টের ইন্টারভিউয়ার সিভি পড়ে দেখে তার পূর্বে কোনো এক্সপিরিয়েন্স নেই এবং তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও তেমন ভালো ছিল না। তাই ইন্টারভিউয়ার ইনসককে বলে, তোমার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই,
এমনকি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও ভালো না। আমরা তোমাকে চাকরি দিতে পারবো না। তখন ইনসক বলে, আমি অনেক পরিশ্রমী, আমি স্কুলে থাকাকালীন সময়ে কোনোদিন ছুটি নেইনি, আর এক্সপিরিয়েন্সের জন্যই তো আমি এখানে এসেছি। কিন্তু ইন্টারভিউয়ার বলে, তোমার এক্সপিরিয়েন্স নেই, তার মানে তুমি জীবনে কিছুই করতে পারোনি। তখন ইনসক বলে, এই জন্যই তো আমি এখানে এসেছি, আমাকে এই চাকরিটি দিন। তখন ইন্টারভিউয়ার রেগে গিয়ে বলে, একবার বলেছি না তোমাকে চাকরি দেওয়া যাবে না, বেকুব। ইনসককে বেকুব বলায় তার খুবই রাগ হয়। সে রাগে চেয়ার থেকে উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই তার শার্টের একটা বোতাম ছিঁড়ে ইন্টারভিউয়ের মুখে চলে যায়, কারণ শার্টটা তার ছিল না। তার মানে বোঝাই যাচ্ছে এবারও তার চাকরিটা হলো না। যাই হোক, এর পরের সিনে আমরা দেখি প্রেসিডেন্ট কিম সিয়ন জু বমিয়ন নামে একটা কোম্পানির ভাইস চেয়ারম্যানের সাথে একটা মিটিং করছিল। এই বমিয়ন কোম্পানি হচ্ছে দেশের একটা বড় ইলেকট্রনিক্স কোম্পানি, যার সাথে মিলে ইয়নজু একটা সেলফ ড্রাইভিং কার লঞ্চ করতে চাচ্ছে। তাই সে এই কোম্পানির সাথে একটা ডিল করতে আসে। কিন্তু বমিয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান ইয়ং গিয়ন এই ডিলটা করতে তেমন ইন্টারেস্ট দেখায় না। এর একটা বড়সড় কারণ আছে, যেটা আমরা পরবর্তী পর্বগুলোতে জানতে পারবো। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই ইনসক তার রুমে বসে বসে ভাবছিল তার 10 বছরের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তবুও সে কিভাবে এই ইন্টারভিউ ফেল করলো। আর ঠিক সেই মুহূর্তে বাসার মালিক তার কাছে আসে, এসে জানায়, তুমি জানো সামনের মাসে তোমার বাসায় এগ্রিমেন্ট শেষ হতে যাচ্ছে? তখন ইনসক বলে, হ্যাঁ আমি জানি, আমি আপনাকে কল করতে নিয়েছিলাম, আমি আরো 2 বছরের জন্য আবার বাসাটা নিতে চাই। কিন্তু বাড়ির মালিক তাকে সাফ জানিয়ে দেয় তার কাছে আর বাসা ভাড়া দেওয়া সম্ভব না, কারণ তার ছেলে এখন থেকে এই বাসায় থাকবে। তাই তাকে বাসা খালি করতে বলে। তো এখন আর কি করা, ইনসকের বাসা ছেড়েই দিতে হবে। যাই হোক, এরপরে আমরা সিওনের মাকে দেখতে পাই, যেখানে একটা অ্যাক্সিডেন্টে কোমায় চলে গিয়েছে। সে একটা হাসপাতালে ভর্তি এবং তার দেখাশোনা করার জন্য একজন মহিলাকে রেখেছে। সিওন তার মাকে খুবই ভালোবাসে। তার মায়ের এই অবস্থা থাকা সত্ত্বেও সিওন নিজের ভবিষ্যৎ কথা চিন্তা না করে তার মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এই নিয়ে আশপাশের মানুষেরা নানা কথা বললেও সে তার মায়ের চিকিৎসা বন্ধ করেনি। যাই হোক, এরপর সিওন হসপিটাল থেকে বের হওয়া মাত্রই মাপি নামে একজনের সাথে দেখা হয়। সে একটু গুন্ডা টাইপের ছিল। সে মানুষকে টাকা ধার দিত, আর সেটা না দিতে পারলে তার উপর বিভিন্ন নির্যাতন করত। এই মাপির কাছ থেকে সিয়ন তার মায়ের চিকিৎসার জন্য টাকা ধার নিয়েছিল, কিন্তু বর্তমানে সে যে চাকরি করে তার সবই তার মায়ের পেছনে খরচ হয়ে যায়। সে মাপির টাকা পরিশোধ করতে পারছে না। তাই মাপি তাকে বলে, তুমি এই জীবিত লাশের পেছনে টাকা খরচ করছো কেন? আমি হলে এই লাশের পার্ট বিক্রি করে দিতাম। এটা শুনে সিয়নের খুব রাগ হয়, কিন্তু এরপরে মাপি বলে, কিন্তু তুমি চাইলে তোমার অন্য কিছু বিক্রি করতে পারো। তখন সিয়ন তার রাগ কন্ট্রোল করে মাপিকে বলে, তাহলে বলো আমার দাম তুমি কত দিতে পারবে? তখন মাপি সিয়নকে একটা পতিতালয়ে নিয়ে যায়। পতিতালয়ে বস তাকে ভালোভাবে দেখে বলে, একে যদি একটু পরিবর্তন করা যায় তাহলে সে মাসে 30 লাখ কামাতে পারবে। এটা শুনে সিয়ন একটু চালাকি করে। সে বলে, আমার ব্রেস্ট অপারেশন, মেকআপ, দামি জুতা কাপড় এসব দিয়ে আপনার কত প্রফিট থাকবে? এটা শুনে ওই বস একটু চিন্তায় পড়ে যায়। সেই হিসাব করে দেখে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়, তাই তাকে নিতে মাপিকে মানা করে দেয়। যাই হোক, এদিকে ইনসক তার বন্ধু ইয়ং হোকে বলছে, আমি আজকেও ফেল করেছি। ওরা বলেছে চাকরি পেতে হলে এক্সপিরিয়েন্স লাগবে, এখন আমি এক্সপিরিয়েন্স কোথা থেকে আনবো? তখন জাং হিয়া হু তাকে সাহস দিয়ে বলে, সিলভার লাইনিং কোম্পানি তো আর একটা না, এখানে হয় নাই তো কি হয়েছে, অন্য জায়গায় হবে। তখন পার্কিনসক বলে, এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য বেঁচে থাকার জন্য আমার কাছে টাকা নেই। তখন জাংহু বলে, হার মানছ কেন, একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। সে পার্ককে জিজ্ঞেস করে, তুমি কি বাসা পেয়েছ? তখন পার্ক বলে, বাসা নিতে হলে 50,000 ইয়ন লাগবে, কিন্তু এত টাকা আমি কিভাবে পাবো? তখন জাং ইনসককে বলে, তুই চাইলে আমার বাসায় থাকতে পারিস। তখন পার্ক তার দিকে তাকিয়ে বলে, তোর বাসায় তুই তো কোনো মতে থাকিস, আমি কিভাবে থাকবো? বলেছিস তার জন্য ধন্যবাদ। এরপর আমরা মিনাকে দেখতে পাই। সে এবং তার বাড়ির কেয়ারটেকার শপিং মলে বাজার করছিল, কারণ আজকে মিনা ও তার বাবা সমুদ্রের পাড়ে ক্যাম্পিংয়ে যাবে। আর মিনা খুবই খুশি, কারণ তার বাবা তার সাথে ক্যাম্পে যাবে। এরপরের সিনে আমরা অমিরান নামে একজনকে গলফ খেলতে দেখি, যে বমিয়ন কোম্পানির ডিরেক্টর। যাই হোক, বমিয়ন কোম্পানির ভাইস চেয়ারম্যান ও সিলভার লাইনিং কোম্পানির প্রেসিডেন্ট ইয়ংজো এখানে উপস্থিত ছিল। তারা একসাথে একটা ছোট বিজনেস মিটিং করে। বিজনেস মিটিং শেষে সে দ্রুত সেখান থেকে বের হয়, কারণ ইয়ংজোর মিনার সাথে আজকে ক্যাম্পিংয়ে যেতে হবে। যাওয়ার সময় রাস্তায় মিনাকে কল দেয়। কল দিয়ে তার দেরি হওয়ার জন্য মাফ চায় এবং বলে, আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। তখন মিনা বলে, আপনি তাড়াতাড়ি আসেন, আপনি আসলে আমরা একসাথে খাবো। ঠিক তখনই দেখি ইয়ঞ্জোর পাশ থেকে একটা কন্টেনার ট্রাক তাকে খুব দ্রুত ওভারটেক করে সামনে চলে আসে। এই দৃশ্য দেখে শিয়ঞ্জু একটু ভয় পেয়ে যায়। কন্টেনার ট্রাকটা সামনে যাওয়ার পরই শিয়ঞ্জুর ফোনে নেটওয়ার্ক চলে যায়। মিনার কথা আর সে ভালোভাবে বুঝতে পারে না। হঠাৎ করে এই কলটা কেটে যায়। শিয়ঞ্জু ট্রাকটাকে ওভারটেক করতে চাইলেও ট্রাকটা তাকে যেতে দিচ্ছিল না। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখি পার্কিনসক বাসা না পেয়ে তার গ্রামের বাড়িতে চলে আসে। পার্কিনসক ও তার বাবা একসঙ্গে খেতে বসেছে। খাওয়ার সময় ইনসক বলে, আমি আগের বাসা ছেড়ে দিয়েছি, তাই এখন আমার ডিপোজিটের টাকা দিয়ে নতুন বাসা নিতে হবে। একথা শুনে তার বাবা বলে, তাহলে তুমি শহর ছেড়ে বাড়ি চলে আসছো না কেন? সামনের বছর তোমার বয়স 30 হয়ে যাবে, কিন্তু এখনো তুমি একটা চাকরি পাওনি।
একথা শুনে ইনশক ভীষণ রেগে যায়। রাগের মাথায় সে বাবাকে বলে, আপনার জন্য আমি অভিনয় ছেড়ে দিয়েছি, এখন আপনি আমাকে হার মানার কথা বলছেন? ইনশকের কথা শুনে তার বাবাও রেগে যান এবং খাবার টেবিল ছেড়ে উঠে যান। মিডল ক্লাস পরিবারের মধ্যে যেটা কমন আর কি, এখানে এমনটাই দেখানো হয়েছে। অন্যদিকে মিনা ক্যাম্পিং সাইটে তার বাবার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার বাবা এখনো আসেনি, ফোনও ধরছে না, ফোন বন্ধ দেখাচ্ছে। তখন তার কেয়ারটেকার মিনাকে বলে, তোমার বাবা হয়তো কোনো জরুরি কাজে আটকা পড়ে গেছে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। এতে মিনা অনেক কষ্ট পায়, সে কান্না করছিল। এরপর আমরা দেখি পাত্রের পাশে একটা ফোন পড়ে আছে, যেটা নিজে নিজে চালু হয়ে যাচ্ছে। ফোন থেকে হঠাৎ করে সিয়ঞ্জু কথা বলে ওঠে। সে বলে, আমি এখানে কিভাবে এলাম সেটা আমি জানি না, আর আমার ফোনে মাত্র 15% ব্যাটারি বাকি আছে। আমি এখন চাংচিওক বুকের একটা পাহাড়ে আছি। যদি তুমি আমার মেসেজটা দেখো তাহলে যত দ্রুত সম্ভব এখানে চলে এসো, আর আমার ব্যাটারি শেষ হওয়ার আগে এই ফোনটা চার্জে দাও। এই মেসেজটা সে একজনকে পাঠায়, কাকে পাঠায় সেটা দেখানো হয়নি, হয়তো আমরা পরবর্তীতে সেটা জানতে পারবো। এরপর আমরা ইনসককে দেখি, সে রাতে স্বপ্নে দেখে সে একটা কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেছে। আর এই স্বপ্নের কথা তার বাবাকে বলার সাথে সাথে তার বাবা বলে ওঠে, তুই একটা চাকরি নিতে পারছিস না, তুই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখিস, যা ভাগ এখান থেকে। বাবার এই ধমক শুনে ইনসক তার বাড়ির পাশে একটা পাহাড়ে উঠে যায়। হাঁটতে হাঁটতে সে একটা পাথরের সামনে পৌঁছায়। সেই পাথরটা দেখেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই পাথরের উপরে বসেই সে এক সময় তার বাবাকে তার অভিনেতা হওয়ার স্বপ্নের কথা বলেছিল। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে আমরা দেখি ইনসকের পায়ের নিচে একটা ছোট সাপ এসে তাকে কামড় দেয়। সাপটা তেমন বিষাক্ত ছিল না, কিন্তু ইনসক প্রচুর ভয় পায়। ভয়ে সে পাথরের উপর শুয়ে পড়ে। ঠিক তখনই আমরা দেখি এই পাথরের পাশ থেকেই সিয়ঞ্জুর ফোনটা তাকে রাখতে থাকে। ফোন থেকে সিয়ঞ্জু বলে, আমাকে তুমি বাঁচাও, আমার ফোনে মাত্র 3% চার্জ বাকি আছে। সেভাবে এটা হয়তো তার মনের কল্পনা, এই জঙ্গলের মধ্যে আবার কে আসবে। আর সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে, তখন দেখে সে একটা হাসপাতালে আছে। হাসপাতালে একজন নার্স তাকে একটা ফোন দিয়ে বলে, এটা মনে হয় আপনার ফোন, আপনার পাশ থেকে এই ফোনটা পাওয়া গেছে। কিন্তু ইনসক দেখে তার নিজের ফোন তো তার কাছেই আছে, তাহলে এই ফোনটা আসলে কার? ইনসক ভেবেছিল সাপে কামড় দেওয়ার সময় যে কথাগুলো শুনেছে সেটাই তো তার মনের কল্পনা ছিল, কিন্তু এই ফোনটা হাতে পেয়ে সে খুবই অবাক হয়। এরপর সে ফোনটা বাসায় এনে চার্জে দেয়। চার্জ শেষ করে ফোনটা অন করা মাত্রই সিয়ঞ্জু ভেতর থেকে কথা বলতে শুরু করে। সে বলে, আমার নাম কিম সিয়ঞ্জু, মনে হয় শুনেছ, আমি সিলভার লাইনিং কোম্পানির প্রেসিডেন্ট। পার্ক এসব শুনে বিশ্বাস করতে চায় না। তখন সিয়ঞ্জু তার ব্যাংক ব্যালেন্স ইনসককে দেখায় এবং ইনসককে 1 মিলিয়ন ওন দেওয়ার কথা বলে। ইনসক যাচাই করার জন্য তার নিজের অ্যাকাউন্ট নাম্বার দেয়। তখন সে দেখে সত্যি সত্যি তার অ্যাকাউন্টে 1 মিলিয়ন ওন চলে এসেছে। এটা দেখে ইনসক তো পুরোই অবাক। এরপর সিয়ঞ্জু ইনসককে বলে, তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে তোমাকে আমি 1 বিলিয়ন ওন দেবো। একথা শুনে ইনসক বলে, আপনি যদি সত্যি সিলভার লাইনিং কোম্পানির প্রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে শুধু টাকা দিলেই হবে না, আমাকে সিলভার লাইনিং কোম্পানিতে একটা চাকরিও দিতে হবে। আসলে তার চাকরির এতই প্রয়োজন ছিল। যাই হোক, সঙ্গে সঙ্গে সিয়ঞ্জু বলে, তাড়াতাড়ি তুমি আমার কোম্পানিতে যাও, আর তুমি আমার জায়গায় সিলভার লাইনিং কোম্পানির প্রেসিডেন্ট হয়ে যাও। একথা শুনে ইনসক আবার অবাক হয়। আর এখানেই দ্বিতীয় পর্ব শেষ হয়। এই ছিল প্রথম ও দ্বিতীয় পর্বের গল্প। তো আজকের মতো এখানেই শেষ। পরের ভিডিওতে আমরা তৃতীয় ও চতুর্থ পর্ব একসাথে এক্সপ্লেন করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।